পাহাড়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে। এখানে আসার পর ঘড়ির কাঁটা ঠিকই চলে, কিন্তু সময়টা যেন একটু ধীরে বয়ে যায়। কখনো একটা নদীর শব্দ, কখনো পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ, আবার কখনো রাস্তার ধারে ছোট্ট কোনো একটা ক্যাফে। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। হিমাচলের এই উপত্যকায় এমন একটা জায়গা আছে যেটাকে কেউ বলে ব্যাকপ্যাকার্সদের প্যারাডাইস, কেউ বলে হিপি ভিলেজ, আবার কারো কাছে এটা শুধু কয়েকটা দিন নিজের মতো করে বাঁচার একটা অজুহাত। বহু বছর আগে বিদেশি ট্রাভেলার্সরা এই জায়গার প্রেমে পড়ে এখানে আসা শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম হয়ে উঠেছে সারা বিশ্বের ট্রাভেলারদের পরিচিত একটা নাম। আর আজ সেই গল্পটা নিজের চোখে দেখতেই আমরা বেরিয়ে পড়েছি। গন্তব্য কাসোল। আমাদের ফিফথ ডে মানালিতে। বেসিক্যালি উই আর স্টেইং এট পাতলি কুহল, মানালি থেকে একটুখানি কাছে, একটু দূরে, 20 কিলোমিটার দূরে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দ্য ফেভারিট অফ এভরিওয়ান, দ্যাটস কাসোল। মানালি থেকে কাসোলের দূরত্বটা খুব বেশি নয়, এই ধরুন 75 to 80 কিলোমিটার্স। কিন্তু পাহাড়ের জার্নিটা কখনো শুধু কিলোমিটার দিয়ে মাপা যায় না, কারণ এখানে গন্তব্যের মতো পথটাও সমান সুন্দর। একদিকে পাহাড়, অন্যদিকে বয়ে চলা পার্বতী নদী, আর মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তা। কখনো জানলার বাইরে তাকিয়ে থাকবেন, আবার কখনো বাইক থামিয়ে শুধু দৃশ্যটা উপভোগ করতে ইচ্ছা করবে। আর এইসব দেখতে দেখতেই কখন যে আমরা কাসোলের একদম কাছে পৌঁছে গিয়েছিলাম সেটা নিজেরাও টের পাইনি। আর কাসোল ঢুকেই আমাদের প্রথম স্টপ ছিল এখানকার বেশ পরিচিত একটা জায়গা, এটিএস ক্যাফে। সত্যি বলতে কাসোলে ক্যাফের কোনো অভাব নেই। প্রায় প্রতি কয়েক কদম পরেই একটা নতুন ক্যাফে চোখে পড়বে। তবুও এটিএস ক্যাফের নাম বারবার শুনতে পাওয়া যায়। হয়তো এখানকার খাবার একটু এক্সপেন্সিভ, কিন্তু কাসোলে এসে একবার এখানে না এলে অনেকের কাছেই কাসোল ট্রিপটা যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। তবে শুধু খাবারের জন্য না, এই জায়গাটার আসল আকর্ষণ বোধ হয় এর ভাইবটা। পাহাড়ের কোলে বসে সামনে প্রকৃতি, পাশে বন্ধুদের আড্ডা, আর হাতে গরম খাবার বা এক কাপ কফি। সময়ের হিসেবটা যেন কোথায় হারিয়ে যায়। সত্যি বলতে কাসোলের মতো জায়গায় এমন কিছু মুহূর্ত থাকে যেখানে আপনি কিছু না করেও অনেক কিছু অনুভব করেন, আর এটিএস ক্যাফে ঠিক তেমনই একটা জায়গা। ক্যাফেতে বসে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আমরা কাসোলে ছিলাম কোথায়। আমরা আজকে চলে এসেছি কাসোলে। তো কাসোলে এসেই ফার্স্ট আমরা চেক ইন করে নিয়েছি। হোটেলের রুমটা কীরকম সেটা আগে বলবো, তারপর এটা কোথায় কীভাবে বুকিং করবে সব কিছু পরের ডিটেলসে বলবো। চলো আগে রুমটা দেখে নেওয়া যাক। ফার্স্টে বাথরুম থেকে স্টার্ট হোক। আই লাভ দ্য বাথরুম। আমাদের মেয়েদের কিন্তু, শুধু মেয়ে নয়, মানে সবারই কিন্তু বাথরুমটা ভালো যেন হয় সেটা সবসময় একটা মানে ক্রাইটেরিয়ার মধ্যে, মেন ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। বাথরুম ইজ অ্যামেজিং। ওখানে কিন্তু শ্যাম্পু, শাওয়ার জেল, গিজার সব কিছু কিন্তু রয়েছে। নাও লেটস কাম টু দ্য বেড।
ভীষণ স্পেশিয়াস বেড, খুব ভালো, খুব সফট আর ভেরি মাচ নিট অ্যান্ড ক্লিন। কালার কম্বিনেশন সাজানো ভেরি মাচ অ্যাস্থেটিক, খুব ভালো লেগেছে। আমার তো এখানকার চেয়ারগুলো মারাত্মক সো কিউট। এই যাচ্ছে এটার সাথে। এখানে কিন্তু গ্লাস, কফি কাপ, কেটল সব রয়েছে। তো বড় একটা টিভি আছে। আমরা ঘুরতে এসে অবশ্যই উই ওন্ট ইউজ দিস টিভি বিকজ ইটস টাইম ফর নেচার। এটা কি সুন্দর এই জায়গাটাও, প্রত্যেকটা লাইক আসবাবপত্র প্রচণ্ড প্রচণ্ড সুন্দর। কালার কম্বিনেশনগুলো খুব ভালো। এবার আসি মেন পার্টে। লুক এট দিস, হিউজ এন্ড ইটস বিউটিফুল। এবার এদিক থেকে একটু আসা যাক। একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই হচ্ছে আমাদের Isn't it amazing? এখানে এসে কিন্তু আপনারা আপনাদের টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, উইথ ইউর লাভড ওয়ান্স। খুব সুন্দর এখানে বসার জায়গা আছে। আর আই অ্যাম ইন লাভ উইথ দিস প্রপার্টি। কত দাম সেটা শুনলে লিটারেলি আপনারা ভাববেন যে মানে এত রিজনেবলি কী করে একটা জায়গা হতে পারে। এটা আমিও এখানে এসে এটাই ভেবেছিলাম। সো দিস প্রপার্টি নেম ইজ গোস্ট অফস কাসোল, গোস্ট অফস প্লাস কাসোল। পোস্ট অফিসের কিন্তু অনেকগুলো আছে, হস্টেলস আছে, এখানে ডরমেটরিজ রয়েছে, কিন্তু আমরা কিন্তু রয়েছি ডাবল ডিলাক্স বেডে। ডিলাক্স যে রুমটা আছে সেই রুমটাতে। কাসোলে এসে খাওয়া দাওয়া তো হলো, থাকার জায়গাও ঠিক হয়ে গেল। এবার সময় একটু ঘোরাঘুরি করার। তাই পরের দিন সকালে সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে পড়তেই আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল পার্বতী নদীর অবিরাম শব্দ আর সেই নদীর পাশ দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আর সেই পথ ধরেই আমরা এগিয়ে চললাম পার্বতী ভ্যালির সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটার দিকে। একটা গ্রাম যেখানে পৌঁছানোর জন্য রাস্তার থেকেও বেশি দরকার হয় ধৈর্য আর কৌতূহল। তাই গন্তব্যটা ছিল পুলগা। পার্বতী ভ্যালির এই ছোট্ট গ্রামটা অনেকের কাছেই তুলনামূলকভাবে কম পরিচিত, কিন্তু যারা একবার এখানে আসে তারা জায়গাটাকে সহজে ভুলতে পারে না। চারিপাশে ঘন পাইন ফরেস্ট, কাঠের তৈরি পাহাড়ি ঘর আর দূরে বরফ ঢাকা পাহাড়, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা চার্ম আছে। মজার ব্যাপার হলো পুলগাকে অনেকে ফেয়ারি ফরেস্ট ভিলেজ বলেও চেনে, কারণ গ্রামের পাশেই রয়েছে বিখ্যাত ফেয়ারি ফরেস্ট, যেখানে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকে একদম অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। এখানে কোনো বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন নেই, কোনো ফ্যান্সি সেট আপ নেই, কিন্তু হয়তো সেটাই পুলগার সবচেয়ে বড় অ্যাট্রাকশন। কারণ এখানে এলে পাহাড়কে শুধু দেখা যায় না, একটু ধীরে বসে উপভোগও করা যায়। আর সত্যি বলতে যদি আপনার হাতে সময় থাকে তাহলে শুধু ঘুরে চলে যাওয়ার বদলে এখানে অন্তত এক রাত থেকে যাওয়ার পরামর্শ আমি অবশ্যই দেব। সকালে শান্ত পরিবেশ, পাহাড়ি হাওয়া আর গ্রামের স্লো লাইফ, এগুলো অনুভব করার জন্য একদিন বোধ হয় খুব বেশি নয়। अगली बार जो हमारे पुलगा में आपने आना होगा, हमारा ढाबा ये है ना, फॉरेस्ट आइलैंड और ढाबा पुलगा मेरा गांव है। आपने हमारे आगे फॉरेस्ट क्या नाम में आना होगा, बटरफॉल में, तो इधर से आना और चाय बेस्ट मिलेगी। ठीक है, थैंक यू। পুলগার শান্ত পরিবেশকে পেছনে ফেলে আমরা আবার রওনা দিলাম। তবে যাওয়ার পথে একটা গ্রামের কথা না বললেই নয়, কালগা। সেটা প্রায় 30 মিনিটসের একটা হাইক, সেটা করলেই পৌঁছে যাওয়া যায় সেখানে। সময় একটু কম থাকায় আমরা সেদিকে আর যাইনি, কিন্তু জায়গাটা ট্রাভেলার্সদের মধ্যে বেশ জনপ্রিয়।
চারিপাশে অ্যাপেল আর অ্যাপ্রিকটের বাগান, খোলা উপত্যকায় অসাধারণ ভিউ আর একদম ধীরে চলা পাহাড়ি জীবন। অনেকেই এখানে কয়েকদিন থেকে যায়, বই পড়ে, ক্যাফেতে বসে, আর ফোনের নেটওয়ার্কের থেকেও নিজের সাথে কানেকশনটা একটু বেশি খোঁজে। হয়তো সেই কারণেই কালগাকে অনেকে ডিজিটাল ডিটক্সের এক পারফেক্ট ডেস্টিনেশনও বলে। কিন্তু আমাদের গল্পটা সেদিন অন্যদিকে এগোচ্ছিল। পাহাড়ি রাস্তা ধরে পার্বতী নদীকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আরেকটা গ্রামের দিকে। একটা গ্রাম যেটার নাম প্রায় প্রত্যেক কাসোল ট্রাভেলারের বাকেট লিস্টে থাকে। গন্তব্য তোষ। পার্বতী ভ্যালির একদম শেষের দিকের এই ছোট গ্রামটি বহু বছর ধরেই ব্যাকপ্যাকার্স আর ট্রাভেলারদের ফেভারিট ডেস্টিনেশন। একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে নিচে বয়ে চলা পার্বতী নদী, আর তার মাঝখানে কাঠের তৈরি ছোট ছোট ঘর, হস্টেল আর ক্যাফে। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে সবাই যেন কোথাও যাওয়ার তাড়াহুড়োই নেই। কেউ ক্যাফেতে বসে বই পড়ছে, কেউ ল্যাপটপ খুলে কাজ করছে, আর কেউ শুধু পাহাড়ের দিকে তাকিয়ে সময় কাটাচ্ছে। মজার ব্যাপার হলো তোষকে অনেকেই পার্বতী ভ্যালির ব্যাকপ্যাকিং কালচারের হার্ট বলে, আর সেই কালচারটা এখানকার ক্যাফেগুলোর মধ্যেও দেখতে পাওয়া যায়। ছোট ছোট কোজি ক্যাফে, লাইভ মিউজিক, মাউন্টেন ভিউ, আর পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ট্রাভেলারদের গল্প। মনে হচ্ছিল একটা গ্রামের মধ্যে যেন গোটা পৃথিবী এসে মিলেছে। সত্যি বলতে তোষের সবচেয়ে বড় অ্যাট্রাকশন কোনো মনুমেন্ট বা টুরিস্ট স্পট না। এখানে আসার আসল কারণ হলো এখানকার ভাইব, যে ভাইবটা ছবিতে পুরোপুরি ধরা যায় না, আর ভিডিওতেও না। এটা অনুভব করতে হলে একবার নিজেকে নিয়ে এখানে এসে কয়েকটা দিন কাটাতেই হবে। বসে এসে এই জায়গাটা দেখে, অ্যাম্বিয়েন্সটা দেখে মনে হলো এখানে একটু ওয়েট করে যাই, একটুখানি টাইম স্পেন্ড করি। নিয়ে নিলাম কফি, ব্ল্যাক কফি আর হামাস উইথ পিটা। লেটস ইট ইট। ভেরি নাইস, ভেরি নাইস। দেখতে দেখতেই সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যেতে শুরু করলো, আর সেই সঙ্গে যেন তোষও একটু একটু করে শান্ত হয়ে এলো। দিনভর এত রাস্তা, এত গল্প, এত নতুন জায়গা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকের দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হয়তো পাহাড়ের এটাই জাদু, এখানে সময়টা ঘড়ির কাঁটায় চলে না, চলে মুহূর্তে মুহূর্তে। আর সেই মুহূর্তগুলোকে সঙ্গী করেই আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে, কারণ পার্বতী ভ্যালির গল্প এখনো অনেক বাকি। তোষের সেই শান্ত সন্ধ্যাটা কাটিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়লাম আমরা। সত্যি বলতে পার্বতী ভ্যালিতে এমন অনেক জায়গা আছে যেগুলো শুধু সুন্দর না, গল্পেও ভরপুর। আর আজ আমরা যাচ্ছি তেমনই একটা জায়গা যেখানে পাহাড়, নদী আর বিশ্বাস তিনটেই একসঙ্গে মিশে গেছে। যে জায়গার নাম শুনলেই অনেকের প্রথমে মনে পড়ে গরম জলের কুণ্ডু, আবার অনেকের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কথিত আছে এই উপত্যকার সঙ্গে জড়িয়ে আছে শিব ও পার্বতীর গল্প। তাই আজকের গন্তব্য শুধু একটা টুরিস্ট স্পট না, এটা ইতিহাস, আধ্যাত্মিকতা এবং প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। গন্তব্য মণিকরণ।
মণিকরণ পৌঁছেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো চারপাশের পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলা পার্বতী নদী। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব আর দেবী পার্বতী নাকি বহু বছর এই উপত্যকায় ধ্যান করেছিলেন। কথিত আছে সেই সময় পার্বতীর এক মণি হারিয়ে যায়, আর সেই থেকেই এই জায়গার নাম হয় মণিকরণ। আবার শিখ ধর্মের কাছেও এই জায়গার বিশেষ এক গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় গুরু নানক দেবীজি তার শিষ্যদের সঙ্গে এখানে এসেছিলেন, আর সেই সময় খাবার রান্নার জন্য আগুন না থাকায় এই গরম জলের উৎসের সাহায্যে খাবার তৈরি করা হয়েছিল। আর সেই গরম জলের কুণ্ডগুলো আজও এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। মজার ব্যাপার হলো এই জলের তাপমাত্রা এতটাই বেশি যে এখানে ভাত, ডাল, এমনকি ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। সত্যি বলতে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এমন দৃশ্য আগে কখনো দেখিনি। আর মণিকরণে এসে আরেকটা জিনিস না করলে যেন ট্রিপটা অসম্পূর্ণই থেকে যায়, সেটা হলো এখানকার লাঙ্গার। দিনে হাজার হাজার মানুষ এখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করেন। আমরাও সেই অভিজ্ঞতার অংশ হলাম। সাধারণ খাবার, কিন্তু তার মধ্যে যে আন্তরিকতা আর শান্তি ছিল সেটা হয়তো কোনো রেস্টুরেন্টের মেনুতে পাওয়া যায় না। মণিকরণ আমাদের কাছে শুধু একটা টুরিস্ট স্পট ছিল না, এটা ছিল এমন একটা জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস আর বিশ্বাস একসঙ্গে মিশে আছে। বিখ্যাত শিব মন্দির, এবং সেই শিব মন্দিরের পাশেই রয়েছে এখানকার একদম ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার। সেখানে স্নান করলে মন এবং শরীর দুটোই পবিত্র হয়, এটা ভাবা হয়। আর এখানে যে হট স্প্রিং জল থেকে যে জলটা আছে, সেই জলটা এতটাই গরম এবং এতটাই উষ্ণ। এখানে আমরা দেখলাম, আমরাও করেছি সেই জিনিসটা। দড়িতে ভাত ডাল এগুলো বেঁধে ডোবালে এখানে কিন্তু ভাত ডাল সবকিছু কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে উইদিন 15 মিনিট। ভেরি 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 ইউনিক অ্যান্ড অ্যামেজিং থিং। এরকম জিনিস আমি আজ অব্দি চোখে দেখিনি কখনো। এই প্রথমবার এটা আমি এক্সপিরিয়েন্স করলাম এই মণিকরণে। এই মণিকরণ মন্দিরের পাশেই রয়েছে কিন্তু গুরুদুয়ারা, মণিকরণের গুরুদুয়ারা, যেখানে নাকি গুরু নানকজি তাদের শিষ্যদের নিয়ে এখানে এসেছিলেন। এখানে কিন্তু প্রত্যেক দিন লঙ্গর খাওয়ানো হয়, এবং সেখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে পুরো পরিবেশটা। একদম সবাই আসছে, সার্ভ করছে খাবার, তার সাথে অনেকে নিজের ইচ্ছাতে অনেকে নিজের ইচ্ছাতে যে বাসনে খাওয়া দাওয়া করছেন এবং যারা খাওয়া দাওয়া করছে তাদের বাসন পরিষ্কার করে দিচ্ছেন। মানে সব মিলিয়ে পুরো এক্সপিরিয়েন্সটা দারুণ হলো। আমি জীবনে কোনোদিন গুরুদুয়ারাতে যাইনি, এই প্রথমবার একটা গুরুদুয়ারাতে এলাম, এবং এখানে এসে এখানে এক্সপিরিয়েন্সটা মানে সত্যি অদ্ভুত সুন্দর লেগেছে। আপনারা যখনই কাসল বা হিমাচল প্রদেশ আসবেন অবশ্যই চেষ্টা করবেন, যদি একবার পারেন তো মণিকরণটা ভিজিট করতে। মণিকরণের পর্বটা শেষ করে আমরা ফিরে এলাম আবার কাসোলে। ভাবলাম যাওয়ার আগে একবার বাজারটা ঘুরে দেখা যাক। আর সত্যি বলতে কাসোলে এসে একটু শপিং হবে না সেটা তো প্রায় অসম্ভব, কারণ এটাই ছিল কাসোলে আমাদের শেষ দিন। তাই ভাবলাম যাওয়ার আগে এই জায়গাটা, সেই বিখ্যাত হিপি ভাইবটা আরেকবার ভালো করে উপভোগ করে নেওয়া যাক। বাজারে ছোট ছোট গলি ধরে হাঁটতে হাঁটতে দোকানপাট দেখতে দেখতে হঠাৎই চোখ পড়লো রুদ্রাক্স ক্যাফেতে। কোনো প্ল্যান ছিল না আর কোনো রেকমেন্ডেশনও ছিল না, কিন্তু জায়গাটার ভাইবটা এমনই ছিল যে আমাদের থামিয়ে দিল। কাঠের সাজসজ্জা, পার্বতী নদীর একদম পাশের লোকেশন, আর চারিপাশে সেই রিল্যাক্সড অ্যাটমসফিয়ার। মনে হলো এখানেই একটু বসে থাকা যায়। আর সত্যি বলতে পার্বতী নদীর পাশে বসে সামনে একটা এমন ভিউ আর হাতে এক কাপ গরম কফি, এর থেকে ভালোভাবে কাসলের আমাদের শেষ বিকালটা হয়তো কাটানো যেত না। কিছু জায়গা থাকে যেখানে খুব বেশি কিছু করার দরকার হয় না, শুধু বসে থাকা, নদীর শব্দ শোনা, বন্ধুদের সাথে গল্প করা আর সময়টাকে একটু ধীরে যেতে দেওয়া। সেদিন কাসলে আমাদের শেষ বিকালটা ঠিক তেমনই ছিল, আর সেই মুহূর্তটাকে সঙ্গী করেই ধীরে ধীরে শেষ হলো আমাদের কাসলের গল্প।
আর এভাবেই শেষ হলো কাসোলে আমাদের কটা দিন। সত্যি বলতে কাসোলে আসার আগে অনেক গল্প শুনেছিলাম। কেউ বলেছিল ক্যাফে কালচারের জন্য ফেমাস, কেউ বলেছিল পার্বতী ভ্যালির ভাইবের জন্য। আর ঘুরে দেখার পর মনে হলো দুটোই সত্যি। এখানে পাহাড় আছে, নদী আছে, সুন্দর ভিউ আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো একটা অদ্ভুত শান্তি। যাই হোক, সব ভালো জিনিসের মতো এই পর্বটারও শেষ আছে। তাই পরের দিন সকালে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার মানালির পথে, কাসোলকে পেছনে ফেলে, কিন্তু এখানকার কিছু স্মৃতি সঙ্গে নিয়ে। আর আমাদের হিমাচল যাত্রা এখনো অনেকটাই বাকি। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রাস্তা আর এক নতুন কোনো গল্প নিয়ে।